এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট ও বাংলা সংবাদ দেখতে আপনাকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দেব, ৩ সন্তানকে ফেলে মসজিদের ইমামের সঙ্গে পালালেন প্রবাসীর স্ত্রী। তিস্তা প্রকল্পে যেভাবে সহায়তা করতে চায় চীন। বিএসএফ এর পুশ-ইন ১০ জনকে ফেরত পাঠালো বিজিবি। খামেনির রক্তের বদলা নেওয়ার শপথ ইরানের। সর্বশেষ জানাবো, মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়, বললেন মির্জা ফখরুল। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। তবে একটা অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটা লাইক ও কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে দেখছেন। ৩ সন্তানকে ফেলে মসজিদের ইমামের সঙ্গে পালালেন প্রবাসীর স্ত্রী। নোয়াখালীর চাটখিলে ৩ সন্তানকে রেখে নগদ টাকা, বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার এবং মালামাল নিয়ে এক মসজিদের মুয়াজ্জিনের সঙ্গে উধাও হয়েছেন নিশাত আক্তার নামের এক কানাডা প্রবাসীর স্ত্রী। রোববার ২৮ জুন এই ঘটনায় চাটখিল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন নিশাতের মা মোসাম্মদ নাজমা আক্তার। অভিযুক্ত মোহাম্মদ রিয়াজ হোসেন চাটখিল দক্ষিণ বাজারস্থ নোমান হাসপাতালের পেছনে মিজি বাড়ি মসজিদের মুয়াজ্জিন ও লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার করপাড়া গ্রামের বাসিন্দা। তিনি চাটখিলে থাকার সুবাদে নিশাত আক্তারের সঙ্গে গোপনে পরকীয়া সম্পর্ক গড়ে তোলেন। নিশাত আক্তার উপজেলার ৭ নম্বর হাটপুকুরিয়ার ঘাটলাবাগ ইউনিয়নের উত্তর নারায়ণপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ আবু ইউসুফের মেয়ে। অভিযোগে উল্লেখ করা হয়, নিশাত আক্তারের স্বামী একজন কানাডা প্রবাসী। স্বামী বিদেশে থাকার সুবাদে তিনি ৩ সন্তান সহ দীর্ঘদিন ধরে বাবার বাড়িতেই বসবাস করে আসছিলেন। বাবার বাড়িতে থাকাকালীন চাটখিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশের একটি মসজিদের মুয়াজ্জিন মোহাম্মদ রিয়াজের সঙ্গে নিশাতের পরিচয় হয়। এক পর্যায়ে তাদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এই সম্পর্কের জেরে গত ২৭ জুন দুপুরে রিয়াজ ও নিশাত কৌশলে ঘর থেকে পালিয়ে যান। পালিয়ে যাওয়ার সময় নিশাত তার ৩ সন্তানকে নিশাতের বাবার বাড়িতে রেখে গেছেন। নিশাতের মা দাবি করেন, পালিয়ে যাওয়ার সময় নিশাত ঘর থেকে নগদ ৯,১০,০০০ টাকা, ৬টি স্বর্ণের আংটি, ৫টি চেইন, ২টি ব্রেসলেট এবং ১৪ জোড়া কানের দুল সহ বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার নিয়েছেন। এর আগেও স্বামীর বাড়ির কথা বলে নিশাত ঘর থেকে টিভি, হাঁড়ি পাতিল, বিদেশি কম্বল, ফ্রিজে থাকা মাছ মাংস এবং তার নিজের ব্যবহৃত ২ লাখ টাকা মূল্যের একটি স্কুটি সহ যাবতীয় মালামাল নিয়ে যায়। মেয়ের নিখোঁজের পর শয়নকক্ষে তল্লাশি চালিয়ে রিয়াজ ও নিশাতের বিষয়ে বিয়ের একটি যৌথ হলফনামা ও এফিডেভিট দেখতে পান পরিবারের সদস্যরা। তিস্তা প্রকল্পে যেভাবে সহায়তা করতে চায় চীন। চীন তিস্তা নদী ব্যবস্থাপনা মহাপরিকল্পনায় সমীক্ষা, নকশা প্রণয়ন থেকে বাস্তবায়ন পর্যন্ত প্রতিটি ধাপে কারিগরি সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছে। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এই প্রকল্পে বেইজিংয়ের নতুন করে সক্রিয় আগ্রহ বাংলাদেশের জন্য সম্ভাবনার দ্বার খুললেও বাস্তবায়নের পথে ভারতের অবস্থান ও আঞ্চলিক ভূরাজনীতি বড় চ্যালেঞ্জ হিসাবে রয়ে গেছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন জানিয়েছেন, তিস্তা নদীর ব্যবস্থাপনা নিয়ে মহাপরিকল্পনার শুরু থেকে যেখানে প্রয়োজন সেখানে কারিগরি সহায়তা দিতে চেয়েছে চীন। অর্থাৎ সমীক্ষা, প্রকল্পের ডিজাইন, বাস্তবায়ন প্রতিটি ধাপেই যুক্ত হতে আগ্রহী চীন। অনেক বছর ধরেই তিস্তার ব্যবস্থাপনার প্রকল্পটি ঝুলে রয়েছে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সময় চীন সমীক্ষার কিছুটা কাজও করেছিল, কিন্তু ভারতের আপত্তির কারণে আওয়ামী লীগ সরকার চীনের সঙ্গে এই নিয়ে আর এগোয়নি। অন্যদিকে তিস্তার পানি বন্টন প্রশ্নে ভারতের সঙ্গে চুক্তি অধরাই রয়ে গেছে। বছরের পর বছর বাংলাদেশ এই চুক্তির জন্য তাগিদ দিয়ে আসছে। এমনকি ১০ বছর আগে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় চুক্তিটি সই হতে যাচ্ছে এমন ধারণা তৈরি হলেও শেষ পর্যন্ত তা হয়নি। সে সময় ভারত সরকার তাদের অভ্যন্তরীণ রাজনীতি ও পশ্চিমবঙ্গ রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আপত্তির কথা কারণ হিসাবে তুলে ধরেছিল। বিশ্লেষকরা বলছেন, তিস্তা ব্যবস্থাপনার প্রকল্প বাস্তবায়ন করতে হলে ভারতের সঙ্গে পানি বন্টনের চুক্তি করা দরকার। সেটিও একটি প্রয়োজনীয় উপাদান। তবে
এখন বিএনপি সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি হচ্ছে তিস্তা প্রকল্প বাস্তবায়ন। সরকার গঠনের পরও প্রধানমন্ত্রী তারেক রহমান প্রকল্পটি বাস্তবায়নে তাদের সরকারের অগ্রাধিকারের কথা বলেছেন। বিএসএফের পুশ ইন, 10 জনকে ফেরত পাঠালো বিজেপি। মৌলভীবাজারের বড়লেখা ও জুরি সীমান্তে বিজেপি কঠোর প্রতিরোধের মুখেও বিএসএফের পুশ ইনের অপচেষ্টা থেমে নেই। এক সীমান্তে বিজেপি ও সীমান্ত এলাকার বাসিন্দারা পুশ ইন ঠেকাতে অবস্থান করলে বিএসএফ অন্য সীমান্ত দিয়ে পুশ ইনের অপচেষ্টা অব্যাহত রেখেছে। বৃহস্পতিবার ভোরে বিজেপির চোখে ধুলো দিয়ে বিএসএফ জুরির গোয়ালবাড়ি ইউনিয়নের কচুরগোল সীমান্ত দিয়ে 10 জন নারী, পুরুষ ও শিশুকে পুশ ইন করে। সীমান্ত সূত্রগুলো জানায় প্রায় 1 সপ্তাহ ধরে বিএসএফ তাদের পুশ ইন করার উদ্দেশ্যে বড়লেখা ও জুরি সীমান্তের জিরো লাইনের ওপারের বিভিন্ন স্থানে ঘুরছিল। অবশেষে পুশ ইন করলেও 24 ঘণ্টার মধ্যে রাতেই বিজেপি পুশ ইনকৃত অবৈধ অনুপ্রবেশকারী সেই 10 জনকে অন্য বর্ডার দিয়ে ভারতে ফেরত পাঠিয়েছে। স্থানীয় লোকজন জানান, বৃহস্পতিবার ভোরে বিএসএফ তাদের ঠেলে পাঠায়। সীমান্তবর্তী স্থানীয় জনতার সহায়তায় বিজেপি তাদের আটক করে। রাতে 2টি সিএনজি চালিত অটোরিকশায় করে বিজেপি পুশ ইনকৃতদের গোয়ালবাড়ি এলাকা থেকে ফুলতলা সীমান্তের দিকে নিয়ে যায়। এরপর তাদের ব্যাপারে কোনো কিছু জানা যায়নি। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী আটককৃতরা হলেন রিহাতুল মোল্লা 55, ফরিদা বেগম 40, লাবিবা আক্তার 8, সুরা আক্তার 32, দিলারা বেগম 38, রীতা বেগম 40, রিয়া বেগম 25, সাব্বির শেখ 19, লাইলি খাতুন 28 এবং সালমা খাতুন 27। বিজেপি 52 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান শুক্রবার দুপুরে যুগান্তরকে জানান, প্রায় 2 সপ্তাহ ধরে বিএসএফ বড়লেখা উপজেলার পাল্লাথল, নিউ পাল্লাথল, লাতু, গান্ধাই, বোবারথল, উত্তর ষাটঘড়ি এবং জুরি উপজেলার শিলুয়া, কচুরগুল, ফুলতলা সীমান্ত দিয়ে পুশ ইনের চেষ্টা চালিয়ে আসছে। সীমান্তে বিজেপির কঠোর অবস্থানের কারণে বিএসএফের পুশ ইন অপচেষ্টা ব্যর্থ হচ্ছে। বৃহস্পতিবার ভোরে জুরি উপজেলার কচুরগোল সীমান্ত দিয়ে বিএসএফ 10 জনকে পুশ ইন করে। বাংলাদেশের অভ্যন্তরে থেকে বিজেপি তাদের আটক করতে সক্ষম হয়। রাতেই অন্য সীমান্ত দিয়ে তাদের ভারতে পাঠিয়ে দিয়েছে বিজেপি। খামেনির রক্তের বদলা নেয়ার শপথ ইরানের। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার তীব্র ক্ষোভ প্রকাশ করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করেছে দেশটির সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি। গত 28 ফেব্রুয়ারি এক আকস্মিক ও বিধ্বংসী বিমান হামলার মাধ্যমে খামেনিকে হত্যা করা হয়, যা মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিকে পুরোপুরি বদলে দিয়ে ইরানের বিরুদ্ধে এক রক্তক্ষয়ী যুদ্ধের সূত্রপাত ঘটিয়েছে। এই হত্যাকাণ্ডের পর থেকে 2 পক্ষের মধ্যে উত্তেজনা এখন চরম সীমায় পৌঁছেছে। রাজধানী তেহরানের কড়া নিরাপত্তার মধ্যে অনুষ্ঠিত খামেনির জানাজার আনুষ্ঠানিকতার ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কঠোর হুঁশিয়ারি দেন সামরিক প্রধান। শোকগ্রস্ত ও ক্ষুব্ধ জনতার উপস্থিতিতে দেয়া এই বক্তব্যকে মূলত শত্রুপক্ষের বিরুদ্ধে ইরানের সরাসরি যুদ্ধের ডাক হিসাবে দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকেরা। হুঙ্কার ছেড়ে মেজর জেনারেল আমির হাতামি বলেন, আমরা পূর্বের চেয়ে আরও দৃঢ় সংকল্পের সাথে ইরানি জাতির মূল শত্রু আমেরিকা এবং অপরাধী জায়নবাদী গোষ্ঠীর উদ্দেশ্যে অত্যন্ত পরিষ্কার ভাষায় ঘোষণা করছি যে আমাদের শহীদ নেতা খামেনির পবিত্র রক্তের প্রতিটি ফোঁটার প্রতিশোধ আমরা নেবই। এই কাপুরুষোচিত হামলার চড়া মূল্য তাদের চোকাতে হবে। মিডিয়া শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়, বললেন মির্জা ফখরুল। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা চর্চার আহ্বান জানিয়ে বলেছেন, মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়। শুক্রবার 3রা জুলাই দুপুরে ঠাকুরগাঁও প্রেস ক্লাবের আনিসুল হক মিলনায়তনে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। মন্ত্রী বলেন, সাংবাদিকরা নির্ভয়ে সত্য তুলে ধরবেন,
যে ভালো কাজ করবে তাকে স্বীকৃতি দিতে হবে, আর যে অন্যায় করবে তাকে সমালোচনার মুখোমুখি করতে হবে। তিনি বলেন, সাদাকে সাদা এবং কালোকে কালো বলার সাহসী সাংবাদিকতার মূল শক্তি। রাজনীতিবিদদের ভুল ত্রুটি তুলে ধরে সঠিক পথ দেখানো গণমাধ্যমের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। তিনি আরও বলেন, রাজনীতিবিদরা সমালোচনার ঊর্ধ্বে নন। জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে গিয়ে ভুল হতে পারে, সেই ভুল তুলে ধরা, জবাবদিহিতা নিশ্চিত করা এবং জনস্বার্থে সত্য প্রকাশ করাই গণমাধ্যমের দায়িত্ব। অনেক সময় সত্য প্রকাশ করার কারণে সাংবাদিকদের হামলা ও হয়রানির শিকার হতে হয়, যা অত্যন্ত উদ্বেগজনক বলেও তিনি উল্লেখ করেন। মির্জা ফখরুল বলেন, একটি দেশের গণতন্ত্রের সাফল্য অনেকাংশেই নির্ভর করে স্বাধীন, দায়িত্বশীল ও শক্তিশালী গণমাধ্যমের ওপর। তাই সংবাদ মাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করা জরুরি।